বোন, তোরা সর, আমি আমার বউয়ের জন্য ব্রাইডাল ড্রেস সিলেক্ট করব। বীর খোঁচা মেরে বলে। এটা আগে করতে পারলি না? আব্বে শালা, বোনেদের প্রায়োরিটি দিতে গিয়ে যে মাথা ব্যথার কারণ হয়ে যাবে এটা কি জানতাম? সিয়া আর হিয়া আবারও শুরু করলো। তোর জন্য এগুলো শুনতে হলো। হিয়া বলে ওঠে। সিয়াও কি কম নাকি? সেও বলে। তোর জন্য শুনতে হয়েছে। তুই আমাকে খোঁচা মেরে কথা বলেছিস। তুই কি আমাকে ছেড়ে দিয়েছিস? তুইও আমাকে আগাছা বলেছিস। তোর লজ্জা করে না তোর বোনকে অপমান করতে? তোর যদি লজ্জা না করে তাহলে আমি একা লজ্জা করব কি করব? হিয়া আবারও কিছু বলতে নিবে রাজ বলে। আবার শুরু হয়ে গেল। মায়া এবার দুজনকেই থামিয়ে বলে। আমি এক একটা দেখছি, তোমরা বলো কোনটা ভালো লাগছে। মন্ত্রীমশাইয়ের পছন্দ বাদ। তাহলে আমার আর রিভিশন পার্ট করা লাগবে না, এক রাত এখানেই পার করতে হবে। দুই বোনের একজন আরেকজনের পছন্দকে মূল্যায়ন করে না। মিলি, যারা আর মো এদের কাণ্ড দেখছে আর হাসছে। মিলি আর যারা এদের কাণ্ডে অবগত, কারণ এর আগেও এমন অহরহ ঘটনা দেখেছে এরা। অবগত না শুধু মো, মায়া তো কয়েকদিন ধরে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেল। অনেক কষ্টে একটা লেহেঙ্গা পছন্দ করলো সবাই মিলে। এদের এই ড্রেস নিতে গিয়ে যে কাণ্ড ঘটালো তাতে শোরুমের লোকেরা বিরক্ত। ওরাই এবার সাহায্য করলো মায়ার ড্রেস বাছাইয়ের কাজে। সবার জন্য ড্রেস নিয়ে এবার সবাই কসমেটিক্সের দিকে গেল। যে যার মতো পছন্দের প্রোডাক্ট নিতে ব্যস্ত। যারা একটা লিপস্টিক নিয়ে আয়নার সামনে এসে ঠোঁটে দিয়ে চেক করছে। মুখটাকে একটু পাউট করে নেয় যারা। চুম্বন আকৃতির করে নিজেকে আয়নায় দেখার কারণে অনেক মানুষই তাকিয়ে আছে সেদিকে। বীর হিংস্র হয়ে যায় সাথে সাথে। রাজের নজর বীরের দিকে যেতেই রাজ লক্ষ্য করে তাকালো বীরের নিশানা অনুযায়ী। যারাকে এভাবে করতে দেখে রাজ বুঝে গেল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে মায়াকে দেখে মৃদু হেসে গাইল। যারা যারা কিসমি কিসমি কিসমি, যারা যারা। বাকি গানটুকু গাওয়ার আগেই রাজের পায়ে লাথি মারল বীর। রাজ নাটকীয় ভঙ্গিতে বলে। আউচ! আব্বে সারা মন্ত্রী হয়ে আমি সম্মান করতো দুলা ভাইকে। রাগ তোর মন্ত্রী, তুই মন্ত্রী তো আমিও মাফিয়া। তোর সাহস হয় কিভাবে আমার জানেমানকে নিয়ে গান গাওয়ার, তাও আবার নোংরা ইঙ্গিতে? কিছুক্ষণ অবাক চাহনি দিয়ে বাকিটা বুঝতে পেরে রাজ টেরি হাসি দিয়ে বলে। শালা বাবু, আমি তো আমার বউকে ইঙ্গিত দিয়ে দুষ্ট মনে মিষ্টি গান, মিষ্টি মনে দুষ্ট গাচ্ছিলাম। তোর বউয়ের নাম যদি গানের লাইনে থাকে এতে আমার দোষ কিসের? এটা রাইটারের দোষ। তুই শালা আসলেই লুচ্চা। যারা বীরের দিকে তাকিয়ে দেখতে পায় বীর কতটা এগিয়ে আছে। বীরকে আরো রাগিয়ে দিতে যারা রাজকে উদ্দেশ্য করে বলে। রাজ বেবি, আমাকে এই লিপস্টিকে কেমন লাগছে? রাজ মায়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে। আমার বউকে দেখে কুল পায় না, তোমাকে দেখতে যাবো কোন দুঃখে শুনি? তোমার মাফিয়াকে জিজ্ঞাসা করলেই পারো। যারা মুখ ভেঙচি দিয়ে বলে। ওই মাফিয়ার এইসবের ইন্টারেস্ট থোড়াই না দেখায়। ওনার তো খালি গুলি নিয়ে মানুষের খুলি ওড়াতেই শান্তি। মায়া এবার ফুঁসে উঠেছে। সেও কি কম কিছুতে? মোটেই না। মায়া এবার আশেপাশে তাকালো। বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম যুবক আছে এই মলে। তাদের নজর কিছুটা হলেও এদিকে আছে। মায়া লিপস্টিক নিয়ে নিজেও আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে। মায়া ইচ্ছে করেই কিছু যুবকের সামনে নিজেকে লিপস্টিক দিয়ে চেক করে নিচ্ছে। আশেপাশে যুবকরা তাকিয়ে আছে মায়ার দিকে। এটা দেখে রাজ হাত মুঠো করে উঠে দাঁড়ালো। মায়ার কাছে এসে মায়াকে পিছন থেকে আলতো আলিঙ্গন করে আয়নায় তাকায়। এই বিষয়টা সম্পর্কে ধারণা হয়ে গেল সবার। রাজ যে জেলাস এটা বুঝতে অসুবিধা হলো না কারোর। মায়া মৃদু হেসে রাজের দিকে ঘুরে বলে। এই লিপস্টিক নিলে কেমন হবে মন্ত্রীমশাই? রাজ মায়ার ঠোঁটের দিকে তাকালো। অতঃপর মায়াকে নিজের কাঁধে করে নিয়ে চলে গেল ট্রায়াল রুমে। যাওয়ার সময় হাতে একটি পারফিউম নিল। ট্রায়াল রুমে ঢোকার আগে যুবকগুলোর দিকে স্প্রে করে দিল, তাও আবার সবার চোখে। যুবক তিনজন চোখ বন্ধ করে ছোটাছুটি করছে। পিয়াস আর তারেক এসে ওদের সাহায্য করে। ট্রায়াল রুমের ভিতরে এসে রাজ দরজা বন্ধ করে দেয়। মায়া ব্রুকুচকে বলে। এখানে আনলেন কেন? ড্রেস তো সিলেক্ট হয়েই গেছে। লিপস্টিক সিলেক্ট বাকি আছে। বলে রাজ মায়ার ওষ্ঠ আঁকড়ে নেয়। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলে। টেস্ট গুড। এই ব্র্যান্ডের লিপস্টিক নিবে, স্ট্রবেরি ফ্লেভার আছে। তোমার ওষ্ঠের সাথে স্ট্রবেরি টেস্টটাও হয়ে যাবে। মায়া কিছু বলল না। রাজ মায়ের মুখটা 2 হাত নিয়ে আলতো করে ধরে কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে। তুমি ব্যতীত অন্য কোনো নারীর দিকে আমি চোখ তুলেও তাকাতে পারি না মায়াবতী।
আমার জীবনের সর্বস্ব জুড়ে এই এক নারী জায়গা করে নিয়েছে। মায়া হেসে দেয়। রাজ মায়ার নাকে নাক ঘষে বলে, তুমি হীনা, আমি শূন্য। তুমি আছো বিধায় আমি পূর্ণ। আমিও মন্ত্রীমশাই। রাজ মায়াকে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। হিয়া অবাক হয়ে বলে, লিপস্টিক চেক করতেও ট্রায়াল রুমে যাওয়া লাগে? হিয়া কথাটি আসতে বললেও পাশে দাঁড়িয়ে থাকা রুদ্র শুনে নেয়। হিয়ার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, তুই চাইলে আমিও তো লিপস্টিক সিলেক্ট করে দিতে পারি, ঠিক ওদের মতোই। হিয়ার রাগী দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে বলে, নষ্ট পুরুষের কথাবার্তা নষ্টই হয়, পাশ থেকে সরে যান। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের জন্য কিছু সিলেক্ট করে। এরপর এক একজন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। যে যার মতো বাসায় চলে এসেছে। বীর আর যারা বাগান বাড়িতে এসেছে। বাড়িতে এসেই জারাকে সোফায় ফেলে তার উপর বীর ঝুঁকে কৃত্রিম তার উপর বীর ঝুঁকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে। জারার দুই হাত শক্ত করে ধরে রেখেছে বীর। জারার মুখের দিকে রাগী দৃষ্টি দিয়ে বলে, তোকে অতিরিক্ত ভালোবাসি বলে গায়ে হাত তুলতে পারি না, আর এখনো বিয়ে করিনি বলেই তোর সাথে জোর জবরদস্তি দেখাচ্ছি না। কিন্তু জানেমান, তোর ডানা তো দেখছি একটু বেশি উঠছে। ভুলে যাচ্ছিস আমি কে? মাফিয়া আরহাম খান বীর, যে মানুষের জীবন নিয়ে নেয় এক তুড়িতে, তবে আমার কিছুই করতে পারবে না। বীর জারাকে আরো শক্ত করে ধরে। যারা চোখ খিচে বন্ধ করে। বীর এবার হিসিয়ে বলে, একবার ওদের অনুষ্ঠান শেষ হোক, এরপর তোকে পার্মানেন্ট আমার করে নিব। পারবে না তুমি। আমার আর তোমার মাঝে দেওয়াল আছে বীর। আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নেই, তাই তো? যত বড় শক্ত দেওয়াল আমাদের মাঝে থাকুক, সব ভেঙে গুড়িয়ে দিব। জোর করে ভালোবাসার অধিকার কেন চাও? কারণ তুমি আপনা আপনি ভালোবাসা দিবে না, তাই। বীরের কণ্ঠ স্বাভাবিক হয়ে এলো। তাই যারাও নরম কণ্ঠে বলে, কেউ দূরে যেতে চাইলে তাকে দূরে যেতে দিতে হয়। বীর কোনো কথা না বলে যারাকে ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বলে, আমার ভালোবাসা থেকে পালাই পালাই করবে না, তাহলে পাবে আমার থেকে মরণ ব্যাধি যন্ত্রণা। সবাই ঘুমিয়ে যাওয়ার পর মায়া কল করে রুবিকে। রুবি জানিয়েছে আজ সোনালি ওদের কোম্পানিতে গিয়েছিল। মায়া মেসেজ করে দেয় সে ফ্রি হলে কল দিবে। পাশে তাকিয়ে দেখল রাজ গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে সে ব্যালকনিতে আসে। রুবিকে কল দিতেই রুবি ধরল। মায়া প্রশ্ন করে, ওই মহিলা আমার ওখানে কেন গিয়েছিল? আজ উনি এখানে এসে আমাকে মোহনা বলে ডাকে। আমি তো মোহনাকে চিনি না, তাই অনেকবার বলেছি যে আমি মোহনা না, আমার নাম রুবি। অদ্ভুত ব্যাপার, উনি মানতেই নারাজ। আমি বারংবার বলছি এই কোম্পানিতে মোহনা বলে কেউ নেই। উনি শেষমেশ আমাকে মোহনা হিসেবেই দেখছেন। মায়া মৃদু হাসল। সোনালির ইনভেস্টিগেশনে গরমিল করে ফেলেছে। মায়াকে সর্দার বাড়ির বউ হিসেবে জানে, আর মোহনাকে খুঁজতে গিয়ে অন্য নারীকে ধরে নিল। মায়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, এরপর অনেক কষ্টে বুঝালাম আমি রুবি। তারপরেও উনি বললেন আমি নাকি নাম পাল্টেছি। হয়তো আমার অভিমান বেড়েছে, কি আবল তাবল কথা। এরপর আবার অফার করলেন। কিসের অফার? এই যে আমার হক আদায় করতে সর্দার বাড়িতে যাব। আমার পুতুল বর নাকি বিয়ে করছে। আমার ওখানে গিয়ে আমার বরের থেকে বইয়ের মর্যাদা নিতে হবে। আমার নামের সম্পত্তিও আছে, ওগুলোর রাজত্ব আমি করব। আমার দাদু নাকি এই বলে গিয়েছে যে আমাকে আমার পুতুল বরের সাথে বড় হলে বিয়ে হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ম্যাম। এই মোহনাকে আর এই মহিলা আমাকে আমার পুতুল বর কোথায় পেল? অনেক কষ্টে তাকে তাড়িয়েছি। যাওয়ার সময় উনি বলেছেন আমাকে সময় দেবে, আমি যদি রাজি থাকি তাহলে আমাকে উনি হেল্প করবেন। এই সমস্ত কথা আমার মাথার উপর দিয়ে গেল। তারপরেও আমার আম্মুকে প্রশ্ন করতেই সে তো হেসেই দেয়, বলল আমার দাদু এমন কিছু করেনি। আর আমার দাদু আমার পুতুল বর থাকলে এত ঘটা করে কি পাত্র ডাকতো? মায়া নিজেও হেসে দেয়। মায়াকে ভেবে রুবিকে মোহনা বলে দাবি করছে সবাই। আসল খেলাটা ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছে। সোনালি এখন চায় রাজের জীবনকে ধ্বংস করতে, তাই তো সে মোহনা সর্দারকে খোঁজ করছে। এবার সবকিছু পরিষ্কার হলো।
মোহনাকে এনে মায়ার সাথে দ্বন্দ্ব বাঁধানো। সতীন সতীন খেলা খেলতে চায় সোনালি, ঠিক যেমন নিজেও খেলেছিল। মায়া মনে মনে বলে, এবার তো এই সতীন সতীন খেলা হবে না মিসেস সোনালি, এবার সতীন সতীন অভিনয় হবে, যেটা দিয়ে আপনাকে বরবাদ করে দিব। রুবি কোনো উত্তর পেল না, তাই নিজেই বলে, হ্যালো ম্যাম, শুনছেন? শুনছি। শোনো রুবি, আমি একটা অফার দিচ্ছি তোমাকে। কিসের অফার ম্যাম? তুমি মোহনা সেজেই ওই মহিলার সাথে কথাতে রাজি হও। বাট ম্যাম, কে এই মোহনা যে আমি রাজি হব? ধীরে ধীরে জানতে পারবে। আর একটা কথা, তুমি এখানে তোমার পুতুল বর রূপে যাকে দেখবে তার থেকে দূরত্ব বজায় রাখবে। শুধু সোনালির কথাগুলো শুনে আমাকে জানিয়ে দিবে। তোমার কাজ এখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার ঘরে এসে আমার পিছনে ঘটা কুটকাচালিগুলোর আপডেট দেওয়া। রুবির মাথার উপর দিয়ে গেল সবকিছু। শুধু রুবি এইটুকুই বলে, ওই মহিলা কি আপনার কেউ হয় ম্যাম? আমার স্বামীর কাকার সেকেন্ড ওয়াইফ। এত পেঁচিয়ে বলার কি আছে বুঝল না রুবি। হয়তো নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তাতে রুবির কি? সে তো যাবে মায়াকে সাহায্য করতে, মাস গেলে মোটা অঙ্কের টাকা পাবে। আর মায়া যেভাবে রুবিকে মাইন্ডলি সাপোর্ট করে, এটা অনেকেই করে না। আজকাল মায়ার মতো সাহায্যকারী খুব কম চোখে মেলে। একটু সার্ভিস পেতে গেলে একটু তো কিছু রিটার্ন দিতেও হবে। রুবি রুবি পারবেও না মায়ার মুখের উপর না করতে। মায়া যে রাগী, না জানে চাকরি থেকে বের করে দেয়, এমন ভয় হওয়াটাই স্বাভাবিক। তাই রুবি রাজি হলো মায়ার প্রস্তাবে। জানালো, আমি আসবো ম্যাম। কালকেই ওই মহিলাকে কল দিয়ে বলবে তুমি তোমার পুতুল বরের থেকে অধিকার আদায় করতে চাও। ওকে ম্যাম। এরপর কি হয় আমাকে টেক্সট দিও। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দেই, ওই পুতুল বরের কাছে ঘেঁষারও চেষ্টা করবে না। এর ফল খুব খারাপ হবে। এই মায়া যেমন মায়াবতী হতে জানে, ঠিক তেমনি হিংস্রবতীর রূপ নিয়ে রক্তবতী হতেও পারে। রুবি শুকনো ঢোক গিলে বলে, মনে থাকবে ম্যাম, আমি আপনার কথার বিরুদ্ধে যাব না। মায়া কল কেটে দেয়। রুবি স্বস্তির দম নিল। কাল থেকে নতুন রূপে নতুন পরিবেশে যাবে। বেচারি জানেও না সে যেখানে যাচ্ছে ওটা তারই প্রেমিকের বাড়ি। সেই প্রেমিক যে তাকে ধোকা দিয়ে ফুর্তি করছে। আর সে যাকে কাল পুতুল বর বলবে, সে আসলে মন্ত্রী শাহামের রাজ। জানলে হয়তো এক্ষুনি ভয়তে কেঁপে উঠত। পার্লার এসেছে মায়া, জারা, সিয়া, হিয়া, মো, মিলি। গার্লস গ্রুপ সব এক জায়গায় বসে আছে। সবাই সাজবে। এরপর চলে যাবে কমিউনিটি সেন্টারে। সিয়া, হিয়া, মো, মিলি এরা অন্যদিকে সাজতে ব্যস্ত। যারা একাই অনেক ভালো সাজতে পারে, তাই সে কারো হেল্প নিল না। মায়াকে সাজানো শেষ। যারা সেটা দেখে বাকিদের দিকে এক পলক তাকিয়ে মায়ের কাছে এলো। মায়া জারাকে দেখে মৃদু হাসলো। যারা কাচের দরজাটা হালকা ভিড়িয়ে বলে, আমি তো বীরের থেকে কোনো ক্লুই পাচ্ছি না, এমনি এমনি ধরা দিলাম ওর কাছে। মায়া হাতে থাকা চুড়িগুলো দেখছে আর বলছে, আমার মন্ত্রীমশাই আর ভাই এরা খুবই ধূর্ত। কোনো কিছু খুঁজে পাওয়া এত সহজ না। শুধু কি ওরা, ওই আদ্র আর রুদ্র, এদের সাথে সামিল আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা সবাই পড়ে আছি ওই সোনালির বরবাদ করতে, কিন্তু ওরা চারজন কেন ওদের প্রতি পদে সাহায্য করছে এইটাও বুঝতে পারছি না। আমার তো ইচ্ছা করছে এখনই ওই সোনালিকে খুন করে দেই। শুধু তুমি একা না, আমিও চাই ওই কাল নাগিনদেরকে নিজের হাতে শেষ করে দিতে, যে আমার বাবা মাকে খুন করে আমার সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করতে চায়। তবুও তো তোমার বাবার পাওয়ার তুমি পেয়েছো। এটা সম্ভব হয়েছে কারণ তুমি আমাকে গ্রহণে সাহায্য করেছো। মায়া মৃদু হাসে। যারা এবার প্রশ্ন করে, তুমি কেন রাজকে সরাসরি প্রশ্ন করছো না? মন্ত্রীমশাই আমাকে কিছুই জানাবে না, তার মাঝে অন্য কিছু ঘুরছে। আমি দেখেছি বিষয়টি। আমি কেন মন্ত্রীমশাইকে অ্যাকসেপ্ট করলাম, কতটুকু কি জেনেছি, এগুলো নিয়ে যেন তার আগ্রহ দেখানোই নেই। উল্টো আমি কিছু বলতে গেলে সে এড়িয়ে যায়। প্যানিক নিও না, ঠিক হয়ে যাবে। মায়া রাগের সাথে উঠে দাঁড়ায়। সামনে থাকা টেবিলে শক্ত করে বাড়ি দিয়ে বলে, কিভাবে বলছো প্যানিক না নিতে?
তোমার বাবা মায়ের মৃত্যুতে তোমার মধ্যে কি যাচ্ছে এটা আমি অবশ্যই উপলব্ধি করি, কিন্তু আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে এটা কি কেউ বুঝবে? আমি নিজ চোখে দেখেছি আমার মাকে অত্যাচারিত হতে। আমি আমার মাকে বাঁচাতে গেলে উল্টো আমার উপরেই পাল্টা আঘাত করা হতো। কত সহ্য করেছি তুমি জানো? যে বয়সে বাবা মায়ের একসাথে ভালোবাসা পাবো, সেই বয়সে আমি বাবাকে দেখতাম মাকে অবহেলা নির্যাতন করতে। আমার বলতেও বুক কাঁপে। আমার বাবা আমার মাকে কালো বলে অবজ্ঞা করত। আমার মায়ের প্রেগনেন্ট অবস্থায় আমাদের বাড়ি ছাড়া করে করুণা করেনি ওই রাতে কেউ। আমাকে লাথি মেরে বের করা হয়। আমাকে আমার মাকে ট্রাক দিয়ে আমার সামনে মারা হয়। ভাগ্যিস ভাই এসেছিল, না হলে তো আমার বোনকে পেতাম না। আমার এইখানে একটা খটকা লাগছে যে আন্টিকে যদি পেয়ে থাকে তাহলে মৌকে বাঁচাতে পারলেও আন্টিকে কোথায় রাখলো? ভাই তো জানালো মাকে নাকি হাসপাতালে রেখে যাওয়া হয়। মায়ের মৃত্যু হয়। বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ভাই পারেনি মাকে নিয়ে কোনো ব্যবস্থা করতে। এটা সত্যি যে বোনের তখন খারাপ অবস্থা ছিল। ট্রাকের ধাক্কায় অনেক জোরেই লাগে, বোনের সমস্যা হয়। সাথে আমিও ভেঙে পড়ি, মানসিকভাবে অনেক ঝামেলা করি। আমাকে অ্যাসাইলামে পাঠানো হয়েছিল আর বোনকে নিজের কাছে রেখেছিল। তাই মায়ের কবর কোথায় কেউ জানে না। আমার কেন জানি মনে হয় ভেতরে কিছু তো একটা রহস্য আছে। নাহলে সব রকম চেষ্টা করেও কেন আমরা ওই মহিলাকে নিজেদের আস্তানায় আনতে পারছি না? কেন বারবার রুদ্র আর রাজ মিলে ওদেরকে বাঁচাচ্ছে? এটা আমারও মনে হয় কিছু তো একটা কারণ আছেই। কয়েকবার তুমি আর আমি আড়ালে ওই মহিলাকে ট্র্যাপে ফেলতে চেয়েছি, কিন্তু সব রকমভাবেই বিফল হয়ে যায়। এটা জানতে হবে আমাদের। তাছাড়া আয়রাকে কেন বিয়ে করতে চেয়েছিল মন্ত্রীমশাই, এটাও একটা পয়েন্ট। এগুলো জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? আমি তো সবার পিছনেই স্পাই লাগিয়েছি। সোনালি ছাড়া কারোর স্পাই সঠিকভাবে তথ্য দিতে পারেনি। শুধু এইটুকুই জেনেছি রুদ্র একজন সিক্রেট সিআইডি অফিসার। সেও কি তবে কোনো রহস্যের উদ্ঘাটন করছে? এটা তো শিওর ইনভেস্ট করছে ও, কিন্তু কি নিয়ে এটা জানা সম্ভব না। ওদের সব কিছু গোপনে চলে, কেউ কারো সিক্রেট ফাঁস করে না। আমাদেরও হয়েছে, লোকজন দেখছে তো। কি বলবে তারা? অনেকে কটূক্তি করবে তো। ওরা আরো কিছু বলতে নিবে, মো এসে দরজা খুলে বলে, তোমাদের হলো, আমাদের শ্বাস শেষ। বলেই বের হয় সবাই। কমিউনিটি সেন্টারের সামনে এসে হাজির হলো সব মেয়েরা। শুধু আসেনি যারা, ও বীরের সাথে আসবে। যারা আসতে চাইছে না। আসলেই সোনালির সম্মুখীন হতে হবে। বর্তমানে সোনালির সম্মুখীন হওয়াটাও বিপজ্জনক, কারণ সোনালি জানে যারা তার হয়েই কাজ করে। রাজকে নিজের জালে না রেখে পালিয়ে যাওয়ার পর আবার বীরের পাশে জারাকে দেখলে কি রিয়াকশন দিবে, এটা ভাবতেই জারার গা শিউরে উঠছে। জারার বাবা মাফিয়া থাকে, সেই সূত্রে জারাও মাফিয়া হয়েছে, সোনালি হতে সাহায্য করেছে। কিন্তু জারার বাবার যে ক্ষমতা, ওটা সোনালির দখলেই বেশি। না হলে কি আর সোনালি এত কিছু করতে পারতো? এই মহিলা অনেক মানুষের জীবন ধ্বংস করেছে। সবকিছুর টার্গেটে ছিল মায়ার মা, মানে শাহানা পারভিন। শাহানা পারভিনকে মোহন সর্দার দু চোখেও সহ্য করতে পারতো না। এটার সুযোগ নিয়েই মায়ার জীবন ধ্বংস করলো সোনালি। মায়া গাড়ি থেকে নামতেই রাজ এসে মায়ার হাত ধরে নেয়। রাজ সাদা আর গোল্ডেনের কম্বিনেশনে শেরওয়ানি পরেছে, মায়া পরেছে গাঢ় নীল লেহেঙ্গা। দুজনে ফুল দিয়ে সাজানো রাস্তার উপর দাঁড়িয়ে, চারপাশ থেকে অনেকেই ফুল ছিটিয়ে দিচ্ছে দুজনের দিকে। রাজ আর মায়া একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এর মধ্যেই রাজ সবাইকে অবাক করে মায়াকে কোলে নেয়। এটা দেখে সবাই অবাক হলেও খুশিতে হাততালি দেয়। ক্যামেরা বন্দি করে নিল সাংবাদিক ও ক্যামেরাম্যান। সরাসরি লাইভও হচ্ছে। অনেকে অনেক ধরনের মন্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছে তো কেউ বলছে মেড ফর ইচ আদার। কেউ কারো মন্তব্যে পাত্তা দিল না। ঢং এগুলো, সব লোক দেখানো কাজ, দুদিন পর তালাক হয়ে যাবে। মিডিয়ার কাজ তো সাংবাদিক করবেই। তারা পাবলিক ফিগারদের সমস্ত কিছু যেভাবেই হোক ভাইরাল করবে। বাকিটা মন্তব্য দিয়ে রটানো জনগণের মর্জি। মায়াকে কোলে করে নিয়ে হাঁটছে রাজ। মায়া রাজের বুকে আলতো চাপড় দিয়ে বলে,
দেখুক, অনেকেই অনেক কিছু বলে মায়াবতী, কান দেওয়ার সময় আমার নেই। আমি তো আমার বউকে নিয়ে প্রতিটা মুহূর্ত আলাদাভাবে কাটাতে চাই। এই ছোট্ট জীবনটাতে লোকের পরোয়া করে সুখ কেন তাড়িয়ে দিব? মায়া কোনো কিছু বলল না। সেও তো লোকের পরোয়া করে না। মায়া রাজের কোলে করে সেন্টারের ভিতরে ঢুকছে আর কল্পনা করছে। দূরে দাঁড়িয়ে আছে শাহানা পারভিন। মায়ার চোখ চিকচিক করে। পানি জমেছে। রাজের বুকে মুখ বুজে জমে থাকা পানিটা মুছে নেয়। অনেকেই এটা দেখেও মন্তব্য দিয়ে দিল। ভিতরের যন্ত্রণা বুঝছে শুধু মায়া একাই। রাস্তার বুকে শীতল ভাব অনুভব করে। মুখে কিছু না বললেও মায়ার পিঠের কাছে থাকা হাতটা শক্ত করে ধরে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মায়া মাথা উঁচিয়ে রাজের দিকে তাকালো। রাজ হেসে দিয়ে বলল, আমি আমার মায়াবতীর পাশে সব সময় আছি, তার চোখের পানি মুছে মুখের হাসির কারণ হতে। মায়াকে ওর আসনে বসিয়ে পাশের আসনে বসলো রাজ। এক এক করে সবাই উপস্থিত হলো। তারা ফুলের তোড়া দিয়ে দুজনকে স্বাগতম জানাচ্ছে। সামনে থাকা স্টেজে উঠে এলো এক যুবক। এই সেন্টারের কেউ হবে, মাইক হাতে অ্যানাউন্স করছে। বলেই যুবকটি চলে যায়। স্টেজের দিকের আলো নিভে গেল। সাথে সাথে রং বেরঙের বাতি জ্বলতে থাকে। এরপরই মিউজিক বেজে উঠল। মিউজিকের তালে স্টেজে কয়েকজন যুবক যুবতী এসে দাঁড়ালো। ওদের মাঝখানে থেকে মিউজিকের সাথে পিছন দিক থেকে পা ঘুরিয়ে সবার সামনে ফিরল রুদ্র। সবাই হাততালি দিল রুদ্রকে দেখে। অনেকে তো আছে রুদ্রকে দেখে সিটি বাজালো। প্রায় যুবতীর মনের মাঝে বাস করা যুবক স্টেজে এসেছে বলে কথা। আগুন জ্বলল একজনের মনে, সে আর কেউ না, এই নষ্ট পুরুষের হিয়া পাখি। রুদ্র সবাইকে একবার দেখে নিয়ে গানের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। গানটার সাথে ড্যান্সের সময় রুদ্র বারবার তাকিয়েছে হিয়ার দিকে, যেন হিয়াকে ইঙ্গিত দিয়ে ড্যান্স করছে। এর মাঝে রুদ্রর পাশে এসে ড্যান্স করছে জেসি। হিয়ার দেহে তো এবার আগুন লেগে গেল। গা শিউরে উঠছে রাগে। সহ্য করতে না পেরে অন্যদিকে ফিরে চশমা ঠিক করলো। তাকাবেই না এই যুবকটির দিকে। রুদ্র ড্যান্স শেষ করে সোজা মায়া রাজের দিকে এলো। রাজকে জড়িয়ে ধরে বলে। রাজ মৃদু হেসে বলে, নেক্সট টাইম ইয়োর লাক। রুদ্র মৃদু হেসে এদিক ওদিক তাকালো। হিয়াকে কোথাও পেল না। হিয়াকে দেখেছিল সে। কি সুন্দর অভিনয় তার হিয়া পাখির। নিখুঁত অভিনয় করে এড়িয়ে গেল রুদ্রকে। কিন্তু সবকিছুই পরখ করে রেখেছে রুদ্র। হেসে দিয়ে অন্যদিকে চলে গেল রুদ্র। রুদ্র যেতেই রাজ মায়ার দিকে এগিয়ে এলো পিয়াস ও মৌ। পিয়াস রাজকে জড়িয়ে ধরে আর মৌ মায়াকে। রাজ পিয়াসের উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের ওয়েডিং পার্টি করলে সমস্যা কি ছিল? এখানে আমাদের সাথে তোমাদের বিয়ের অনুষ্ঠানটা হলে আমার মায়াবতী আরো বেশি খুশি হতো। তুমি রাজি হলে না। পিয়াস মৃদু হেসে দেয়। সে যতই কেউ তাকে দয়া দেখাতে আসুক, নিজের ক্ষমতার বাইরে যাওয়াটা তো বিবেকের ব্যাপার। পিয়াস এতটা বিলাসবহুল জীবন কাটায়নি কখনো। মৌকে তার অল্প আয়ে জীবনে চালাতে পারবে। এখন বিয়ের পরপর যদি অন্যের আশ্রয়ে বিলাসিতা পায়, তাহলে মৌকে স্বামী হিসেবে সে কিছুতেই মেনে নিতে পারবে। এখন বিয়ের পরপর যদি অন্যের আশ্রয়ে বিলাসিতা পায়, তাহলে মৌকে স্বামী হিসেবে সে কিছুই দিতে পারবে না। এইসব আরো নানান চিন্তা করেই পিয়াস আজকে নিজেদের নামটা অনুষ্ঠানে রাখতে চায়নি। পিয়াসের পরিকল্পনা ছোট। সে ভেবে রেখেছে নিজের বাসায় মোটামুটি কিছু রান্না করে শুধু এই সর্দার পরিবারকে খাওয়াবে। এটা মৌকে রাতেই বলেছে। মৌ তাতেই সন্তুষ্ট। পিয়াস রাজের কথার উত্তর না দিলেও মৌ বলে, আমার স্বামী যতটুকু সাধ্য আমি তাতেই সুখী থাকতে চাই জিজু। আমরা আমরা যে ছোট অনুষ্ঠান করব, তুমি না হয় তাতে সামিল থাকবে। রাজ গোল মুখভঙ্গি করে বলে, ও, তার মানে তোমাদের প্ল্যান আছে। আমি তো ভেবেছি আমার পিউ বেবি নিরামিষ। এসব বিয়ে প্রেম বউকে হ্যাপি বুঝেই না। আমি আমার পিউ বেবিকে ট্রেনিং দিব। এখন তো দেখছি আমার পিউ বেবির পেটে পেটে অনেক কিছু। সবাই হেসে দেয়। মৌ মায়ার হাতে একটা রেপিং করা বক্স দিয়ে বলে, আমাদের তরফ থেকে ছোট্ট উপহার আপু। মায়া উপহার দিয়ে বলে, আমার বোনের ভালোবাসা আমার কাছে অনেক বড়। সামনে স্টেজে যুবকটি এসে অ্যানাউন্স করছে। সিয়া অবাকের সাথে তাকালো স্টেজের দিকে। আদ্র ড্যান্স করবে? কই, সে তো জানে না। আদ্র বেশ কিছুদিন সিয়াকে এড়িয়ে যাচ্ছে। এসে ধরে আদ্রর সাথে কথা বলছে না বললেই চলে। হসপিটালে সিয়া ক্লাস করার পর আদ্রর আশেপাশে ঘোরে।
আগের মতো আদ্র আর সিয়াকে পাত্তা দেয় না। অবশ্য আদ্র এমনই করে, হুট করে মুড দেখিয়ে আবার কখন জানি নিজে থেকে না পেরে চলে আসে। সিয়া তো প্রায়ই আদ্রকে সন্দেহ করে, খোঁজও নেই আশেপাশে। না বাজে কোনো দিক নেই আদ্রর মাঝে, কোনো নারী নেশা নেই। রুদ্রের মতো প্লে বয় না আদ্র, তাও কেন যে এমন করে বুঝে আসে না সিয়ার। আদ্র ড্যান্স ফ্লোরে আসে, সাথে দুই পাশে দুটো মেয়ে। এই প্রথম আদ্র ডিজে মিউজিকের সাথে ড্যান্স করছে। মিউজিকের সাথে ড্যান্স করতে করতে গান বেজে উঠল। গানের তালে সানগ্লাস চোখে দিয়ে ড্যান্স করছে আদ্র। আদ্র সানগ্লাস রাখার কারণে ওর দিকে লাইটের আলো বেশি রাখা হয়েছে। কালা চশমা গানেও যে আদ্র এইভাবে আশেপাশে সবার মন জয় করতে পারে এটা ভাবনার বাইরে ছিল সিয়ার। সিয়া মনে মনে ফুঁসল, চোখ এড়ালো না রাজের। হিয়া আর সিয়া তার দুই বোন, আজ তার বিয়েতে জ্বলছে। এদেরকে জ্বলতে দেখে রাজ মুচকি হাসলো শুধু। আদ্র ড্যান্স শেষ করে রাজ মায়ার দিকে এসে বলে, Congratulations, bro and Mayavati. মায়াবতী অনলি ফর মি। No, you mistakenly said it. দাদু আমাদের সবাইকে মায়াবতী বলতেই শিখিয়েছে। শুধু তোমার নজরে সে তোমার বউ, আর আমাদের নজরে আমাদের কলিজার বোন। রাজ মৃদু হাসে। মায়া ওদের কথা শুনে স্পষ্ট মায়া তাদের কাছে আগে থেকেই ধরা পড়ে আছে। কিছুই বলল না মায়া, শুধু আদ্রর কাছ থেকে উপহার নিল। আদ্র চলে গেল নিজের কাজে। রাজ দেখছে সিয়া আদ্রকে দেখছে আর রাগে ফুঁসে উঠছে। সিয়া রাগ নিবারণ করতে না পেরে অন্যদিকে চলে গেল। হিয়াকে তো অনেক আগেই যেতে দেখেছে ওই দিকটাই, এখন আবার সিয়া। রাজ বিড়বিড় করে বলে, এই দুটো আবার কোন ঝগড়া বাঁধাবে আল্লাহ জানে। আমি গিয়ে সামলাই, না হলে ঝামেলা আছে। রাজকে উঠে অন্য কোথাও যেতে দেখে মায়া প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? একটু ঘুরে আসছি। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলেন, তোমার বিয়ের অনুষ্ঠান আজ, একটু স্থির হতে পারো না? যে বউ বউ করে কান ফাটিয়ে দাও, আজ আবার তাকে ছেড়েই উঠে যাচ্ছ? রাজ চবোধক উচ্চারণ করে বলে, এমন ভাবে বলছো যেন আমার বউকে রেখে আমি আরেকটা বউ আনতে যাচ্ছি। বউ সমেত অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয় তারই ব্যবস্থা করতে যাচ্ছি। এখন লক্ষ্মী বাবার মতো এদিকটা দেখো, আমি আসছি। মাহমুদ সর্দার চাইলেও পারছে না রাজকে কিছু বলতে। অবশ্য তিনি বলেনি বা কখন। কিছু একটা বলতে নিলেই রাজ পাল্টা জবাব এমন ভাবে দেয় যেন তার মুখটাই বন্ধ হয়ে যায়। সিয়া এসে হিয়ার পাশে দাঁড়ালো। দুজনেই সেন্টারের এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে। হিয়ার নিশানা দূর আকাশের দিকে, চশমা চোখে আকাশটা দেখতে ব্যস্ত। সিয়া ওর পিছনে এসে উল্টো দিক হয়ে আঙ্গুল কুটছে। কিছুক্ষণ নীরবতা পালন করে সিয়া বলে, এরা দুই ভাই নিজেকে কি ভাবে বলতো? ব্রুকুটি করে হিয়া বলে, দুই ভাই কোথায়? একা ওই লম্পট লোকটা নিজেকে মহান কিছু ভাবে। দেখলি না কেন ধেই ধেই করে নাচলো? তুই তো শুধু নাচ দেখতেই চলে এলি। আমি তো এতদিন যাকে নিরামিষ ভাবতাম তাকেও নাচতে দেখলাম। হিয়া আশ্চর্যের সাথে পিছনে ফিরল। সিয়ার মুখটা দেখে হেসে দিয়ে বলে, আরও গল্প করো তুই। তোর হবু স্বামী নাকি অনেক অনেস্ট। কতবার বললাম পুরুষ মানুষ মানেই ঝামেলার। খোঁচা মারলি তুই। আমি তোর সাথে আমার কষ্ট শেয়ার করতে এসেছি। তোকে আমি আগেই সতর্ক করেছি। আমারই ভুল তোর মতো বাদুর মার্কা বোনের কাছে মনের কষ্ট শেয়ার করতে আসা। আসতে গেলে কেন রে আমার কাছে? আমি বলেছিলাম আসতে। রাজ দৌড়ে এসেই এদের ঝগড়া দেখে মাথায় হাত। তাও একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ঝগড়ার সূচনা হলো মাত্র। মাত্রাতিরিক্ত কিছু হয়নি। সিয়া পাল্টা কিছু বলতে নেবে, রাজ হাততালি দিয়ে বলে, আরে বাহ, আমার দুই বোন দেখি সেই বুদ্ধিমান। আমার বোন হয়ে নাকি গোবর ঠাসা তোদের মাথায়। আমি তোদের নিয়ে গর্ববোধ করব কি করে বলতো? হিয়া চশমা ঠিক করে রাজের দিক ফিরল। সিয়া রাজকে উদ্দেশ্য করে বলে, ওই ঝগড়া বাঁধলে আমি কি করব? হিয়া কিছু বলতে নিবে, রাজ বলে, আমি জানি তোরা কেন কষ্ট পেয়েছিস। দুজনেই অবাক চাহনি দিল। রাজ মৃদু হেসে বলে, বিয়ে করেছি মানে এই না যে বউ বউ করতে করতে বোনদের ভুলেই যাব। ওরা দুই বোন এসে রাজের দুই বাহুতে জায়গা করে নেয়। রাজ দুই বোনের মাথায় হাত রেখে বলে, তোরা দুই বোন আমার কলিজার একাংশ। আমার বোনের অনেক শখ ছিল, যেটা তোরা দুজনে এসে দুই বোন পূরণ মুচকি করে দিলি। হাসে। মাহমুদ সর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে ভিতরে চলে যান। এসেছিলেন রাজকে আড়ালে কিছু বলতে। রাজ যে এই দুই বোনের মন ভালো করতে এসেছে এটা বুঝতে পারেননি প্রথমে। মাহমুদ সর্দারের মনে পড়ে
পুরনো এক স্মৃতি। তখন রাজের বয়স 6। বাড়িতে তখন ছিল রোহিণী খান, মালিনীর যমজ বোন, রাজের আপন মা। শাড়ি পরে বাড়িতে ঘুরঘুর করত রোহিণী। এখন যেটা ওদের মিটিং রুম, ওই রুমটা একসময় রোহিণী কাজ করত। ফর্মুলা নিয়ে ওখানে তার সব কাজ। রোহিণী মাটিতে ব্যবহারের জন্য সার বানাতে থাকে। তখন রাজ এসে রোহিণীর শাড়ির আঁচল টেনে টেনে বলতো,